এখানে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার যে তত্ত্ব সেটা আলোচনা করা হবে। তো যে ছবিটা দেখানো হয়েছে, এ একটা বিন্দু, এই যে বিন্দুটা, এখানে মাইনাস কিউ চার্জ রয়েছে, আর বি একটা বিন্দু, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে। দুটো চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে 2l। তাহলে AB ইজ ইকুয়াল টু 2l। ও হচ্ছে মধ্যবিন্দু, তড়িৎ দ্বিমেরু যেটা রয়েছে তার মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করতে চলেছি সেটা পি বিন্দু, সেই দূরত্ব হচ্ছে আর। তাহলে ওপি ইজ ইকুয়াল টু আর, স্বাভাবিক কারণেই বিপি ইজ ইকুয়াল টু আর মাইনাস এল, আর এপি ইজ ইকুয়াল টু আর প্লাস এল। দিস ইজ দ্য জিওমেট্রি অফ দিস ফিগার। এই যে ফিগারটা রয়েছে, যে ছবিটা এঁকেছি, তার যে জিওমেট্রিক্যাল যে প্যারামিটারগুলো সেগুলো আমরা বলে দিলাম। এখন খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে কিউ পরিমাণ চার্জের থেকে যদি একটা এক্স দূরত্বে বিন্দু ধরা হয়, সেই বিন্দুতে কিউ চার্জের জন্য যে বিভব হবে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট এক্স। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং শুধু তাই নয়, এটাও বলে দেওয়া হয়েছে যে পোটেনশিয়াল একটা হচ্ছে স্কেলার ফাংশন, সেটা ভেক্টোরিয়ালি অ্যাড হয় না, স্কেলার রাশির যেভাবে অ্যাড হয় সেইভাবে অ্যাড হয়। তাহলে এ বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব VA is equal to minus q by 4 pi epsilon naught r plus l। তেমনি বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব VB is equal to plus q by 4 pi epsilon naught r minus l। অতএব পি বিন্দুতে মোট বিভব VA plus VB is equal to q by 4 pi epsilon naught, কমন নিয়ে নাও, 1 by r minus l প্লাস 1 by r প্লাস। ভেরি সিম্পল এই যোগটা করা। নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, উপরে 2r l, না উপরে হচ্ছে আর প্লাস এল আর মাইনাস এল, তার মানে 2r থাকবে। ওটা হচ্ছে আর প্লাস এল, তো মাইনাস সাইন और V is equal to q by 4 pi epsilon naught, নিচে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর উপরে হচ্ছে অনলি 2l। আবার 2l ইন্টু কিউ মানে হচ্ছে পি, পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট বাই 4 পাই ইপসাইলন ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তখন এটা হবে ভি ইজ ইকুয়াল টু পি বাই 4 pi epsilon naught r square. So this is the formula. এগুলো খুব ইজি থিওরি। তড়িৎ দ্বিমেরুর
জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব খুব ইজি থিওরি এগুলো, এগুলোর জন্য খুব বেশি লাগে না। আরেকটা থিওরি করা যেতে পারে এই ক্লাসে, সেটা খুব নতুন ধারণা, যেমন আলোচনা করে দিই। এটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। এটা বরং একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে। তড়িৎ স্থিতিশক্তি সেটা কি জিনিস? আমাদের স্থিতিশক্তি সম্বন্ধে যেটা আলোচনা আমরা জানি সেটা এইরকম, যে যদি একটা টল বিল্ডিং আমরা চিন্তা করি, যেটা আগের একটা ভিডিও দেখাচ্ছিলাম, যে একটা টল বিল্ডিং এর কথা আমরা চিন্তা করছি, এরকম একটা বিল্ডিং, এরকম একটা বাড়ি আমরা চিন্তা করি। এবারে এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে যদি একটা অবজেক্টকে তোলা হয় উপরে, তাহলে এই জায়গায় তুললে একটা এম যদি মাস হয় কোন একটা বস্তুর, ধরো মাস হচ্ছে এম, তাকে এইচ উচ্চতায় তুললে এখানে এম জি এইচ পরিমাণ স্থিতিশক্তি তার মধ্যে জমা থাকে। এটা আমরা আমাদের যেটা প্রিভিয়াস আইডিয়া মেকানিক্সের ক্লাস 9 এর আইডিয়া এরকম বলতে গেলে সেখান থেকে জানি। তো এখানে আমরা আলোচনা করবো একটা ভিন্ন তড়িৎ শক্তি, তড়িৎ স্থিতিশক্তি এখানে আলোচনা করা হবে। সেটা হচ্ছে শক্তি, তড়িৎ ক্ষেত্রে শক্তি সম্বন্ধে যেটা আমাদের ফান্ডামেন্টাল ধারণা, সেই জায়গা থেকে এটা আলোচনা করা হবে। তো ধরা যাক অনেকগুলো ছোট ছোট কণা রয়েছে, প্রত্যেকটা চার্জ পার্টিকেল, Q1, Q2, Q3 এটসেট্রা এটসেট্রা। তিনটে দিয়ে করা ভালো, বেশি করতে গেলে ঝামেলা লাগবে। তো ধরা যাক এই কণাগুলো দিয়ে আমি একটা কনফিগারেশন তৈরি করছি, একটা গঠন তৈরি করছি, একটা সংস্থা তৈরি করছি। প্রত্যেকটি আহিত কণা এক একটা আধান হচ্ছে, একটা আধান হচ্ছে Q1, একটা আধান হচ্ছে Q2, আর একটা আধান হচ্ছে Q3। এই তিনটে আধান দিয়ে একটা সংস্থা গঠন করতে গেলে আমরা একটা সংস্থা সিস্টেম তৈরি করবো, যেমন ইট তুলে তুলে বাড়ি তৈরি করা হয় সেই রকম। সেই সংস্থা গঠন করার জন্য যে পরিমাণ শক্তি ব্যয় করতে হবে, তুমি একটি এক্সটার্নাল এজেন্ট ইউ, যদিও তুমি দেখতে এরকম নও, অনেক ভালো, তো তুমি কি করছো না, তুমি অসীম দূরত্ব থেকে চার্জ খুঁজে খুঁজে নিয়ে আসছো। একটি Q1 চার্জ আছে, একটি Q2 চার্জ আছে অসীম দূরত্বে, একটি Q3 চার্জ রয়েছে। এইগুলি তুমি নিয়ে এসে পরে তিনটি পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এইগুলি খুঁজে খুঁজে নিয়ে এসে তুমি একটি সংস্থা গঠন করবে, সিস্টেম তৈরি করবে বাড়ি তৈরি করার মতো। তাহলে সেইটাতে কত স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, এবং সেটা তড়িৎ স্থিতিশক্তি, সেটা কতটা থাকবে শক্তি, না যতটা কাজ করছো। শক্তি এবং কাজের যে আমাদের কার্য শক্তি যে উপাদ্য, কৃত কার্য সমান সঞ্চিত স্থিতিশক্তি, ব্যয়িত স্থিতিশক্তি সমান কৃত কার্য, ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে তোমাদের যেটা মেকানিক্সের আইডিয়া, সেই আইডিয়াটাই এখানে কাজে লাগবে। যে এই তিনটি চার্জ, এক বা একাধিক চার্জ অসীম দূরত্ব থেকে নিয়ে এসে পরে কোনো জায়গায় যদি প্রতিষ্ঠা করা হয় বা রাখা হয়, স্টেবল কন্ডিশনে রাখা যাবে না, যদিও আনস্টেবল হয়ে যাবে, তখন যে পরিমাণ শক্তি তোমাকে ব্যয় করতে হবে বা এক্সটার্নাল এজেন্টকে যেটা ব্যয় করতে হবে, সেটি ওই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি। তো ধরা যাক এই কাজটা করতে গিয়ে তুমি কি করছো, প্রথমে আমরা ধরে যাচ্ছি যে অসীম জায়গাতে তিনটে চার্জ রয়েছে, এখানে কিচ্ছু নেই, হ্যাঁ, এই জায়গাটা সম্পূর্ণ শূন্য, চার্জ চার্জ কিচ্ছু এখানে নেই, এটা হচ্ছে শূন্য চার্জ জায়গা। যখন তুমি সংস্থা তৈরি করার জন্য প্রথম চার্জটি আনবে অনেক দূরের থেকে ঠেলে ঠেলে, এক নাম্বার চার্জটি যখন তুমি নিয়ে আসবে, তাকে আহ্বানও কেউ করছে না, বিসর্জনও কেউ করছে না। তার মানে তাকে যে তুমি নিয়ে আসছো, আনার সময় কোনো
অ্যাট্রাকটিভ ফোর্সও নেই, কোনো রিপালসিভ ফোর্সও নেই, কারণ এখানে কোনো চার্জ ছিল না। এখানে কোনো চার্জ ছিল না, শূন্য চার্জ ছিল। তাহলে চার্জ থাকলেই তো আইদার অ্যাট্রাকশন কিংবা রিপালশন করবে। তাহলে অসীম দূরত্বে থাকুক বা তোমার এখানেই থাকুক, যেখানে তুমি সংস্থা তৈরি করতে চাইছো, সেই জায়গায় চার্জটিকে আনয়ন করার জন্য, নিয়ে আসার জন্য এক্সটার্নাল এজেন্টকে কোনো কাজ করতে হয় না। এক নাম্বার চার্জটি আনার জন্য কোনো কাজ করতে হয় না। তার মানে এক নাম্বার চার্জ তোমার চলে এলো, আর কিচ্ছু এখানে ছিল না যখন। তার পরিবর্তে কি হলো, এক নাম্বার চার্জটি কিন্তু এখানে রয়ে গেল। আর এখানে যেহেতু রয়ে গেল, তাহলে চার্জটি কি এখানে থাকবে? আমাদের তুষারের খুব মজার প্রশ্ন করে ও। এরকম প্রশ্ন করে, স্যার চার্জটা এখানে এবং এখানে দু জায়গাতেই কি থাকবে? এক জায়গায় থাকলে ক্লাসিক্যাল আইডিয়া বলে যে এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকবে না। তার মানে আমি হয় হাটে আছি, হ্যাঁ, মার্কেটে আছি, আর না হলে আমি বাড়িতে আছি। কিন্তু এটা বাদ দিয়ে আরেকটা ওয়ার্ল্ড রয়েছে, ফিজিক্সের অন্য একটা ওয়ার্ল্ড রয়েছে। সেখানে কিন্তু বলছে যে চার্জটা এখানেও থাকবে, চার্জটা এখানেও থাকবে। ভারী মজার আইডিয়া। তো সেসব আইডিয়া আমরা পরে যাব, ওগুলো এখন আলোচনা করতে গেলে আমাদের তড়িৎ স্থিতিশক্তি আলোচনাটা হবে না। চার্জটি যখনই এখানে চলে এলো, তখনই এখানে চার্জটি রইল না, এ নেই। এরপরে দ্বিতীয় চার্জকে যখন তুমি আনছো এখান থেকে নির্দিষ্ট দূরত্বে, ধরা যাক এই যে দূরত্বটা, এটা হচ্ছে R12, মানে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে দূরত্ব হচ্ছে R12। দ্বিতীয় চার্জটিকে তুমি এখানে এনে প্রতিষ্ঠা করলে, এই জায়গাতে রাখলে। দ্বিতীয় চার্জটি যখন তুমি আনছো, তখন এই কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে রিপেল করছে। হ্যাঁ, রিপালসিভ ফোর্সটা আস্তে আস্তে কমতে থাকবে। যখন অসীম দূরত্বে তখন জিরো, কিন্তু যত কাছে আনতে চাইবে তত কিন্তু এর ফোর্স দেওয়ার ক্ষমতাটা কিন্তু বাড়বে, বেশি বেশি ফোর্স অ্যাপ্লাই করবে, এবং তোমাকে ওই ফোর্সের এগেনস্টে প্রত্যেক মুহূর্তে কিন্তু এফ ডিএক্স এফ ডিএক্স প্রত্যেকবার যত দূর তুমি ডিএক্স করে এগোবে, ততবার তোমাকে কাজ করতে হবে, কাজ করে করে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা জানি অসীম দূরত্ব থেকে R12 দূরত্বে Q1 চার্জের থেকে এটাকে যদি আনতে হয়, যদি একক চার্জ আনতাম, তাহলে বিভবের সংজ্ঞা অনুযায়ী এখানে যা বিভব সেটাই হতো একক পজিটিভ চার্জ আনার জন্য কৃতকার্য। তাহলে আমরা একক চার্জ তো আনিনি, আমরা নিয়ে এসেছি Q2 পরিমাণ চার্জ। তাহলে Q2 পরিমাণ চার্জ, Q1 পরিমাণ চার্জ আনতে কোনো কাজ হয় না। Q1 আধানকে আনতে কৃতকার্য সমান 0। Q2 আধানকে আনতে কৃতকার্য সমান হচ্ছে বিভব, এর জন্য এখানে যা বিভব ইন্টু Q2। তাহলে আমি লিখলাম V12 ইন্টু Q2। বিভবটা কত? না, বিভবটা হবে ওখানে Q1/4πε0, এবং দূরত্বটা বলেছি R12। এই যে R12, এই 12টা হচ্ছে সাফিক্স। 1 এবং 2 বোঝাচ্ছে কি না, একের থেকে 2 নম্বরের দূরত্ব, তার জন্য 12, অন্য কিছু না। তাহলে Q1/4πε0 R12 ইন্টু Q2, তাহলে এইটুকু পরিমাণ কাজ করতে হবে। এরপরে কি, তুমি Q3 কে নিয়ে আসছো। তাহলে Q3 কে যদি আনতে হয়, Q3 কে লক্ষ্য করে দেখো, Q1 একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আর Q2 আর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্স, সেই ফোর্সের এগেনস্টে তোমাকে অলওয়েজ এটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে। তখন যদি আমরা রেজাল্টেন্ট ফোর্স বার করি, তারপরে প্রত্যেকভাবে ক্যালকুলেশনটা করি, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তার চাইতে ক্যালকুলেশন করা ভালো কি না, Q1 এর জন্য এখানে পোটেনশিয়াল কত, আর Q2 এর জন্য পোটেনশিয়াল কত, দুটো পোটেনশিয়াল আলাদা আলাদা, স্কেলার যুগ, ঝামেলা কিছু নেই। সেই দুটো পোটেনশিয়াল এর এগেনস্টে, এই দুটো পোটেনশিয়াল যেখানে আছে, দুটো পোটেনশিয়াল যেখানে যোগ হচ্ছে, সেই পোটেনশিয়াল এর জন্য এখানে কৃতকার্য হবে Q3 আধানকে আনতে কৃতকার্য করতে হচ্ছে 2 হবে।
একটা কি বললাম না, একটা হচ্ছে Q1 দ্বারা প্রদত্ত ফোর্সের এগেনস্টে, আর একটা হচ্ছে Q2 দ্বারা প্রদত্ত ফোর্সের এগেনস্টে। তো যদি ফোর্স ক্যালকুলেশন করে আমরা ওয়ার্কটা ক্যালকুলেশন করি, তাহলে প্রসেসটা খুব টিডিয়াস হয়ে যায়। তার চাইতে এমনটা করা ভালো, আগে যেমন করেছিলাম, এর জন্য পোটেনশিয়াল যা হবে তার সঙ্গে Q2 মাল্টিপ্লাই করে দিলাম, তেমনি এখানেও এই পয়েন্টে এর জন্য পোটেনশিয়াল যা হবে তাকে Q3 দিয়ে মাল্টিপ্লাই, আবার এর জন্য এখানে পোটেনশিয়াল যা হবে তাকেও Q3 মাল্টিপ্লাই। তাহলে Q3 আধানকে আনতে গেলে কৃতকার্য দুটো পোটেনশিয়াল এগেনস্টে হচ্ছে। একটা হচ্ছে কত, V13 ইন্টু Q3 প্লাস V23 ইন্টু Q3। 13 stands for the potential at the point 3 due to, এটা Q আছে বলে, Q2 আছে বলে কনফিউশন হতে পারে, এটা Q3 বটে। V13 stands for the potential due to presence of Q1 charge at point 3। এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। তার মানে 3 নাম্বার পয়েন্টে 1 নাম্বারে চার্জ থাকার জন্য যে বিভব সৃষ্টি হয়, সেই বিভব থাকার জন্য Q3 কে ওই পয়েন্টে আনতে একটা কাজ করতে হয়। কৃতকার্য সমান কি? কৃতকার্য মানে হচ্ছে পোটেনশিয়াল ইন্টু চার্জ। যে বিন্দুতে আনছি সেই বিন্দুতে পোটেনশিয়াল, যে চার্জকে আনছি সেই চার্জ, তাকে মাল্টিপ্লাই দুটো করলে কৃতকার্য পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে কত, V13 ইন্টু Q3। V13টা কত না, V13 হচ্ছে Q1 by 4 pi epsilon naught R13 ইন্টু Q3 হয়ে গেল, প্লাস similarly V23 stands for the potential due to presence of Q2 charge at point 3। Q2 চার্জ এর অস্তিত্বের জন্য, এই জায়গায় চার্জটি থাকার জন্য 3 নাম্বার পয়েন্টে একটি পোটেনশিয়াল তৈরি হবে। সেই পোটেনশিয়াল, ওই পোটেনশিয়াল সম্পন্ন পয়েন্টে 3 নাম্বার চার্জকে আনার জন্য যে কাজ করতে হবে সেটা হবে V23 into Q3, that is equal to Q2 by 4 pi epsilon naught R23। R23 is the distance between 2 and 3। R23 is equal to distance between 2 and 3। 2 নাম্বার চার্জ এবং 3 নাম্বার চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে R23 ইন্টু Q3 দিয়ে মাল্টিপ্লাই করুন। তাহলে 3 নাম্বার চার্জকে যখন আনছি তখন কিন্তু আমাকে কাজটা করতে হচ্ছে দুভাবে। দুভাবে কাজের দুটো ফল পাওয়া যাচ্ছে, এই কাজের এই কর্মফল আর এই কাজের এই কর্মফল সোজা কথা। তাহলে দেখা যাচ্ছে 3টে আধান দিয়ে যদি আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই, তাহলে সেই সিস্টেমটা তৈরি করার জন্য টোটাল ওয়ার্ক ডান W is equal to, so the total work done or অতএব Q1 Q2 Q3, আমরা ছবিটা আঁকি, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। এই ডিস্টেন্সটা হচ্ছে R13, এই ডিস্টেন্সটা হচ্ছে R12, আর এই যে ডিস্টেন্সটা Q1 Q2 Q3 তিনটি আধানকে আনার জন্য অসীম থেকে, হ্যাঁ, কৃতকার্য সমান W is equal to, দেখো Q1 Q2
4 pi epsilon naught আর 1 2 এরকম ভদ্র ইকুয়েশন, উপরে 1 2 নিচেও 1 2। দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স। q2 q3 4 pi epsilon naught r23 plus q1 q3 by 4 pi epsilon naught r13, এই তিনটে টার্ম। তাহলে এই যে আমাদের আবার অ্যানালজি নিয়ে আসি, ইট তুলে তুলে বাড়ি করেছ, 10খানা ইট তুলেছ ছাতের উপরে 1 2 করে, তাহলে যে পরিমাণ তুমি উপরে তোলার জন্য কৃতকার্য যত জুল করেছ, ইটগুলির মধ্যে তত জুল স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। যখন ইটগুলি তুমি ফেলবে তখন সেই স্থিতিশক্তি আবার গতিশক্তি রূপে প্রতিভাত হবে, ম্যানিফেস্টেশন হবে গতিশক্তি রূপে। সিমিলারলি যে কৃতকার্য তুমি করেছ সেই কৃতকার্য এখানে সঞ্চিত হয়ে রইল কি রূপে? স্থিতিশক্তি রূপে। অর্থাৎ কৃতকার্য সংস্থার স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। অতএব সংস্থার স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু হবে q12 বাই 4 pi epsilon naught টাকে কাজ করো, এটাকে কমন নিয়ে নাও, তাহলে 1/4 pi epsilon naught এই জায়গাটা বাদ, q12 বাই r12 প্লাস q23 বাই r23 প্লাস q13 বাই r। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। এখন এই যে এক্সপ্রেশনটা করানো হলো, এই এক্সপ্রেশনটা ডিডাকশনটা যে করানো হলো, এই এক্সপ্রেশনটার বেসিসে বেশ কিছু প্রবলেম আমাদের করতে হবে। বেশ কিছু প্রবলেম না করলে এই সম্বন্ধে আইডিয়া যেটা হলো সেই আইডিয়াটা নষ্ট হয়ে যাবে। তাহলে বেটার হয় যদি আমরা তাহলে এই ভিডিওটা এখনই শেষ করলাম। এরপরের ভিডিওতে স্থিতিশক্তি সংক্রান্ত বেশ কিছু অঙ্ক করব, এবং সেই অঙ্কগুলো যখন করব তখন কিন্তু অঙ্কগুলো একটু জটিল হবে, আগের থেকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কি, তোমরা নিজেরা এই ভিডিওটা দেখার পরে মনে মনে চিন্তা করো, তিনটে চার্জ রাখার জন্য যদি এক্সপ্রেশনে তিনটে টার্ম আসে, তাহলে 4টে চার্জ নিয়ে যদি আমরা একটা কনফিগারেশন তৈরি করি বা সিস্টেম তৈরি করি, তাহলে কতগুলো টার্ম আসবে। এবারে 4টে চার্জের জন্য যদি মনে করো তোমার ততগুলো টার্ম আসে, তুমি হিসেব করে দেখো, তোমাকে ভাবতে সময় দিলাম একটা দিন। তারপরে 4টের জন্য যদি এতগুলো টার্ম হয়, 5টার জন্য কত হবে, 5টার জন্য এতগুলো হয়, 8টার জন্য কত হবে। মোটামুটি তোমাদের আমি অঙ্ক করাবো 1 2 3 4 5 6 7 8টা পার্টিকেল দিয়ে অঙ্ক একটা করাবো, এবং অঙ্কটা খুব ভালো হবে নিঃসন্দেহে। অঙ্কটা করতে তোমার ভালো লাগবে, মজাও পাবে। তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করো, আমি এর পরের ভিডিওতে স্থিতিশক্তি সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করাবো।